ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। ইতিমধ্যেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষিত হয়ে গিয়েছে এবং এতদিনে নিশ্চয়ই প্রত্যেকেই সেই বিষয়ে অবগত। তো সেই এন্ট্রান্স এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদেরকে জীবন বিজ্ঞানের বৃদ্ধি ও জনন এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো, যে প্রশ্নগুলো বিগত বছরের কোনো না কোনো চাকরির পরীক্ষায় এসেছে। তো এইভাবেই আমি তোমাদের এক্সামের আগে অবধি লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 টাইপের যাবতীয় প্রশ্ন যা যা হতে পারে সবটাই কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করিয়ে দেব। তো আশা রাখবো এই সেশনগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথমেই বলছে নিচের কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যায়। ঠিক আছে, দেখো এখানে চারটে প্রাণী দেওয়া রয়েছে। এই চারটে প্রাণীর মধ্যে কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যায়। তো সবার প্রথমেই অযৌন জনন কী জিনিস আমরা জেনে নেব। দেখো অযৌন জনন হলো যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই, ঠিক আছে, মানে এখানে কোনো প্রকার গ্যামেট কিন্তু উৎপাদন হয় না, জনিত্রী জীব থেকে রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, সেটাই হচ্ছে অযৌন জনন। তাহলে এখানে কি বললাম যে এখানে কোনো প্রকার গ্যামেট কিন্তু উৎপাদন হয় না। তাহলে গ্যামেট উৎপাদন হয় কোন জননে? গ্যামেট উৎপন্ন হয় কিন্তু যৌন জননে, ঠিক আছে। আর রেণু উৎপাদন হয় বা কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু অযৌন জনন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ইউনিট, ঠিক আছে, যদি ইউনিট চলে আসে, যদি ইউনিট বলে, ঠিক আছে, যে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট কি, তখন তুমি কিন্তু বলবে স্পোর বা রেণু, ঠিক আছে। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, স্পোর বা রেণু, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের ইউনিট। আর যদি পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে যে যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, তখন তুমি কি করবে? তখন তুমি করবে গ্যামেট, ঠিক আছে, গ্যামেট। ঠিক আছে, এর তো বাংলা নেম একই, তাহলে বোঝা গেল। তাহলে অযৌন জননের ইউনিট যদি পরীক্ষায় আসে তখন তুমি বলবে কিন্তু স্পোর, এবং যদি যৌন জননের ইউনিট আসে তখন তুমি করবে কিন্তু গ্যামেট, ঠিক আছে। এবার দেখো, এবার প্রশ্নে বলছে কোন প্রাণীর দেহে অযৌন জনন দেখা যায়। তো মনে রাখবে মিউকর, অ্যাগারিকাস, ঠিক আছে, অ্যামিবা, হাইড্রা, এইসব জীবে কিন্তু অযৌন জনন দেখা যায়, ঠিক আছে। তো এবার আমরা দেখে নেব অঙ্গজ জনন কোন কোন উদ্ভিদে দেখা যায়। দেখো গোলাপ, জবা, পাথরকুচি, আদা, আলু, এইসব গাছে কিন্তু অঙ্গজ জনন দেখা যায়, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। হচ্ছে উন্নত শ্রেণীর উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহে কিন্তু এই প্রকার জনন দেখা যায়, মানে আমাদের মানুষের দেহে কিন্তু এই যৌন জনন দেখা যায়, ঠিক আছে। এবার দেখো সবশেষে রয়েছে অপুংজনি, বা যেটা আর একটা নাম রয়েছে পার্থেনোজেনোসিস, ঠিক আছে। পরেই নিয়ে প্রশ্ন রয়েছে, আপাতত এটুকু শুনে রাখো যে পার্থেনোজেনোসিস হলো যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই, ঠিক আছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীবের সৃষ্টি হয়, ঠিক আছে। সেই প্রসেসকেই বলা হচ্ছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। বোঝা গেল প্রত্যেকের? তো এই পার্থেনোজেনেসিস প্রক্রিয়া কোন প্রাণীর দেহে দেখা যায় না? বোলতা, মৌমাছি, পিঁপড়ে, এইসব প্রাণীরা কিন্তু এই পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে, ঠিক আছে। তো এই এক্সাম্পলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসার চান্স রয়েছেই, ঠিক আছে। তো অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন এবং অপুংজনি, ঠিক আছে, এই চার প্রকার জনন পদ্ধতির এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমাকে প্রশ্নে বলেছে যে অযৌন জনন কোন প্রাণীর দেহে দেখা যায়। মিউকর, গোলাপ, জবা, মৌমাছি। দেখো গোলাপ এবং জবাতে তো অঙ্গজ জনন পাচ্ছি, ঠিক আছে। মৌমাছিতে পাচ্ছি অপুংজনি, তাহলে পড়ে রইল কি? মিউকর। দেখো মিউকরে অযৌন জনন দেখা যায়, তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তো এইভাবেই আমরা কিন্তু বাকি আজকের সেটে আমরা প্রায় 30টা প্রশ্ন কিন্তু সলভ করব, এবং এভাবে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু এতটা ডিটেলসে আলোচনা হবে। তো এই পুরো ভিডিওটা কিন্তু প্রত্যেকেই কন্টিনিউ করবে। আশা রাখছি আমি তোমরা এই জননতন্ত্র চ্যাপ্টার থেকে একটা বেসিক আইডিয়া কিন্তু আজকের এই ক্লাস থেকে পেয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে অসম্পূর্ণ রূপান্তর, ঠিক আছে, এটা কোন পতঙ্গের জীবনচক্রে দেখা যায়।
মশা, প্রজাপতি, মথ এবং অপশান দিতে আছে আরশোলা। ঠিক আছে, তো সবার প্রথমেই আমরা রূপান্তর কি জিনিস জেনে নেব। দেখো রূপান্তর মানে কি, নিশ্চয়ই কোনো একটা স্টেজ থেকে অন্য একটা স্টেজেতে পরিবর্তিত হবে, এটা তো রূপান্তর। তো সেরকমই দেখো ওই যে দৈহিক ও শারীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে একটা লাভা পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে। ঠিক আছে, এই লাভা থেকে বিভিন্ন স্টেজকে অতিক্রম করে পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হচ্ছে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে কিন্তু রূপান্তর বা মেটামরফোসিস। ঠিক আছে, ইংলিশ টার্মটা কিন্তু মনে রাখবে, রূপান্তর বা মেটামরফোসিস হচ্ছে এই জিনিসটা। তো এই প্রক্রিয়া চলাকালীন কিন্তু লার্ভার দেহে উপস্থিত যেসব অঙ্গগুলো রয়েছে তার অবলুপ্তি হতে পারে, আবার পরিবর্তনও ঘটে, আবার নতুন কোনো অঙ্গের আবির্ভাবও ঘটে। যেমন তুমি যদি একটা এক্সাম্পল স্বরূপ দেখে নাও, এই যে ব্যাঙাচি, ঠিক আছে, তো ব্যাঙাচি দেখো কিন্তু লেজ থাকে ব্যাঙাচি অবস্থায়, কিন্তু যখন পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হচ্ছে তখন কিন্তু তার লেজ কিন্তু অবলুপ্ত হয়ে যাচ্ছে, তাই তো, তার রূপান্তর হলো, তার মেটামরফোসিস হলো। ঠিক আছে, তো দেখো সেখানেই বলা রয়েছে যে এই প্রক্রিয়া চলাকালীন লার্ভার দেহে কোনো অঙ্গের অবলুপ্তিও হতে পারে, আবার আবির্ভাবও হতে পারে। ঠিক আছে, বা পরিবর্তিতও হতে পারে, এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। ঠিক আছে, তো বোঝা গেল যে ব্যাঙাচির লেজ ছিল, কিন্তু যখন সে পূর্ণাঙ্গ প্রাণী পরিণত হলো তখন সে লেজটা অবলুপ্ত হলো। ঠিক আছে, তো এরকম দেখো সম্পূর্ণ রূপান্তর দেখা যাচ্ছে মশা, মথ, প্রজাপতি ইত্যাদি পতঙ্গের জীবনচক্রে। ঠিক আছে, তাহলে অসম্পূর্ণ রূপান্তর কাদের দেখা যাবে, ছাড় পোকা, আরশোলা, এইসব পতঙ্গের জীবনচক্রে। ঠিক আছে, এক্সাম্পলগুলো ভালো করে মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে প্রশ্নে রয়েছে অসম্পূর্ণ রূপান্তর কোন পতঙ্গের জীবনচক্রে দেখা যাবে, তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, যে আরশোলার দেহে কিন্তু অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। বোঝা গেল প্রত্যেকের। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিষেকের পরে ডিম্বক কিসে পরিণত হয়। ঠিক আছে, ফলে পরিণত হয়, ফুলে পরিণত হয়, ফল ত্বকে পরিণত হয় এবং অপশান দিতে আছে বীজে পরিণত হয়। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতেই পারে। নিষেকের পরে ডিম্বাশয়টা কিন্তু ফলে পরিণত হয়। ঠিক আছে, ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বাশয়ের প্রাচীরটা ঠিক আছে ফল ত্বকে পরিণত হচ্ছে, এবং ডিম্বকটা বীজে পরিণত হচ্ছে, এবং ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হচ্ছে। ঠিক আছে, তা কী কী পেলাম, ডিম্বাশয় যেটা ফলে পরিণত হয়, ডিম্বাশয়ের প্রাচীর ফল ত্বকে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়, এবং ডিম্বাণু সেটা কিন্তু ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, তো প্রশ্ন আমাদের কী চেয়েছে, ডিম্বকটা কিসে পরিণত হয়, তো ডিম্বক কিসে পরিণত হয় বললাম, বীজে পরিণত হয়, তাহলে অপশান বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে পুনরুৎপাদন পদ্ধতি দেখা যায় যে জীবে। ঠিক আছে, এই পুনরুৎপাদন পদ্ধতি কোন জীবে দেখা যায়, স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া, ইউগ্লিনা এবং অপশান দিতে আছে অ্যামিবা। তো সবার আগে দেখো এই পুনরুৎপাদন পদ্ধতি এটা হচ্ছে এক প্রকার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিন্তু প্রসেস। ঠিক আছে, তো এই পুনরুৎপাদন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে অপশান বি প্ল্যানেরিয়া। ঠিক আছে, তো এই পদ্ধতিতে প্ল্যানেরিয়া কিন্তু মানে জনন কার্য সম্পন্ন করে। ঠিক আছে, তো আরও কিছু আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের কিন্তু এক্সাম্পল দেখে নেব। তবে এই খণ্ডীভবন, ঠিক আছে, বা ফ্র্যাগমেন্টেশন, এই খণ্ডীভবন পদ্ধতিতে রিপ্রোডাকশন সম্পন্ন করে স্পাইরোগাইরা, রাইজোপাস, রিক্সিয়া, সেলাজিনেলা। ঠিক আছে, অন্তঃকোরকোদ্গম, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে বাডিং, কি বললাম, যেটাকে বলা হচ্ছে বাডিং। ঠিক আছে, এর ইন্টারনাল বাডিং রয়েছে, এক্সটার্নাল বাডিং রয়েছে। ইন্টারনাল বাডিং মানে হচ্ছে অন্তঃকোরকোদ্গম, যেটা কিন্তু স্পঞ্জের দিয়ে দেখা যায়, এবং এক্সটার্নাল বাডিং বা বহিঃকোরকোদ্গম সেটা হচ্ছে ইস্ট ও হাইড্রার দেহে দেখা যায়। ঠিক আছে, এবার আসছে ফিশন মানে বিভাজন। ঠিক আছে, এর আবার দু টাইপের হয়ে থাকে, বাইনারি ফিশন মানে দ্বিবিভাজন, আর একটা হচ্ছে বহু বিভাজন বা মাল্টিপল ফিশন। ঠিক আছে, যেটা হচ্ছে প্লাজমোডিয়ামের দিয়ে দেখা যায়, আর এই বাইনারি ফিশন দেখা যাচ্ছে অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম এদের দেখে। ঠিক আছে, তো কী বলে আমি আরেকবার বলে দিই তোমাদের, দেখো খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে, ইংলিশটা আমরা নোট করে নিও। ঠিক আছে,
খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, এই ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন পদ্ধতিতে জনন কার্য সম্পন্ন করে স্পাইরোগাইরা, রাইজোপাস, রিক্সিয়া এবং সেলাজিনেলা। ওকে, নেক্সট দেখো কি বললাম, বাডিং। এই বাডিং পদ্ধতির আবার দুটো টাইপ রয়েছে, এক্সটার্নাল বাডিং, ইন্টারনাল বাডিং। ইন্টারনাল বাডিং দেখা যাচ্ছে স্পঞ্জের দেহে, এক্সটার্নাল বাডিং দেখা যাচ্ছে ইস্ট এবং হাইড্রার দেহে। ঠিক আছে, এবার আসছে ফিশন। ফিশন আবার টু টাইপের হয়, কি কি, বাইনারি ফিশন, কি বললাম, বাইনারি ফিশন বা ডিবিভাজন, যেমন অ্যামিবা, ইউগ্লিনা, প্যারামেসিয়াম। মাল্টিপল ফিশন বা বহু বিভাজন। ঠিক আছে, কি বললাম, ফিশন, FISSION। ঠিক আছে, বাইনারি হলে ডিবিভাজন আর মাল্টিপল হলে বহু বিভাজন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে। আর খণ্ডীভবন মানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। অনেক সময় কিন্তু এই টার্মগুলো দিয়েও পরীক্ষায় প্রশ্ন চলে আসে। ঠিক আছে, বাংলা টার্মটা কিন্তু উল্লেখ করে না, তো সেই জন্য তোমাদের ইংলিশ টার্মটা আমি বলে দিলাম। ঠিক আছে, তখন কি হয়ে যাবে, তুমি বাংলা টার্মটা জানো, সব কিছু জানো, কিন্তু এই ইংলিশ টার্মটা না জানার জন্য প্রশ্নের উত্তরটা করে আসতে পারবে না। তুমি জানো খণ্ডীভবন পদ্ধতিতে কোন প্রাণী জনন কার্য সম্পন্ন করে, কিন্তু তুমি ফ্র্যাগমেন্টেশনটা জানো না। আসলে যে ফ্র্যাগমেন্টেশন মানে খণ্ডীভবন, এটা না জানার জন্য কিন্তু তুমি পরীক্ষায় একটা নাম্বার ছেড়ে চলে আসবে। তাই তো, যাতে এই জায়গাটা না আসে, মানে ইংলিশ টার্মটা অনেক সময় বায়োলজি অনেক অনেক ওয়ার্ড রয়েছে, তার কিন্তু বাংলা টার্মের পরিবর্তে ইংলিশ টার্মটা কিন্তু বেশি ব্যবহার হয়। ঠিক আছে, তো সেই টার্মগুলো আমি প্রতিটা চ্যাপ্টার থেকে বলে রাখার চেষ্টা করি। ঠিক আছে, যারা ক্লাস করো তারা বুঝতে পারবে। ঠিক আছে, তো তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে, পুনরুৎপাদন পদ্ধতি দেখা যায় কোন জীবে, তাহলে অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের কোনটি ওভিপেরাস প্রাণী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য। হংসচঞ্চু, হাঙ্গর, গিনিপিগ এবং অপশান দিতে আছে মানুষ। ঠিক আছে, তো সবার আগে ওভিপেরাস প্রাণী কী কারণে বলা হয় তাদেরকে জেনে নেব। ওই যে সকল প্রাণীদের নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুটন দেহের বাইরে ঘটে একটা অপত্য সৃষ্টি হয়, তাদের বলা হচ্ছে ওভিপেরাস বা অন্ডজ প্রাণী। ঠিক আছে, ওভিপেরাস বা অন্ডজ প্রাণী যেমন মাছ, উভচর, সরীসৃপ, পাখি, হংসচঞ্চু বা প্ল্যাটিপাস। ঠিক আছে, তো তুমি মনে রাখবে কি করে, দেখো তোমাকে মনে রাখার আমি একটা ট্রিক্স বলতে পারি। আমরা প্রত্যেকেই জানি মাছ সম্পর্কে, উভচর প্রাণী সম্পর্কে, এগুলো আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তো এদের কি হয় দেখবে, এদের যে ডিম্বাণুটা, সেটা কিন্তু মানে যে ডিমটা, সেটা কিন্তু দেহের বাইরে বেরিয়ে আসছে। তো সিম্পলি মনে রাখো, বিজ্ঞানের ভাষা ছাড়ো, তারা কিন্তু ডিমটা বাইরে বেরিয়ে আসছে। এবার সেই ডিমটা ফুটে কিন্তু তাদের বাচ্চাটা তৈরি হচ্ছে। তাই তো, তাহলে কি হলো, দেহের বাইরে হলো এবং অপত্য সৃষ্টি হলো। ঠিক আছে, তো এই যে নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুটনটা দেহের বাইরে হচ্ছে, তো যেই সব প্রাণীদের এই দেহের বাইরে হবে তাদেরকে বলবো আমি ওভিপেরাস প্রাণী। বোঝা গেল প্রত্যেকের। তাহলে এবার আমরা মনে রাখতে পারবো যে ওভিপেরাস মানে নিষিক্ত ডিম্বাণুর পরিস্ফুটনটা দেহের বাইরে হবে, মানে সেই প্রাণীর দেহের বাইরে হবে। মাছের ডিম্বাণু তো শরীরের মধ্যে থাকছে, কিন্তু ডিম্বাণুর পরিস্ফুটনটা বাইরে হচ্ছে, তাহলে মাছ হচ্ছে ওভিপেরাস প্রাণী। তোমাকে অপশানে দিয়ে দেবে, তোমার মনে রাখার দরকার নেই। তুমি ওভিপেরাস প্রাণী কাদের বলে জানো, ভিভিপেরাস প্রাণী কাদের বলে জানো, এবং ওভোভিভিপেরাস প্রাণী কাদের বলে জানো, মানে কী কারণে বলে জানো। তাহলে এবার তুমি রিলেট করে নাও প্রাণীগুলোর সম্পর্কে। ঠিক আছে, যখন পড়বে তখন রিলেট করে পড়ে নাও, তাহলে পরীক্ষাতেও কিন্তু সেই অপশানগুলো কিন্তু ঘোরাফেরা করবে কিন্তু। তাহলেই দেখো তুমি কিন্তু পরীক্ষাতে আর এই মনে রাখার কষ্টটা করতে হবে না। ঠিক আছে, কারণ এমনি মুখস্থ করতে গেলে তুমি গোলাবেই, স্বাভাবিক জিনিস। ওভিপেরাসের জায়গায় ভিভিপেরাসে মাছ হয়ে যাবে, বা তোমার মানুষের জায়গায় মানুষ ভিভিপেরাস, সেখানে মানুষ চলে যাবে ওভিপেরাসে। ঠিক আছে, যদি তুমি এরকমভাবে মনে রাখো তাহলে কিন্তু গোলানোর চান্সটা কিন্তু অনেকটাই কমে যাবে। ঠিক আছে, তো এবার দেখো, এবার বলছে ভিভিপেরাস প্রাণী কাদের বলে। ওই যে সকল প্রাণী নিষিক্ত ডিম্বাণু মাতৃ জঠরে পরিস্ফুট হয়ে অপত্যে পরিণত হয়। ঠিক আছে, দেখো ইউটেরাসে কিন্তু ভ্রূণটা পরিণত হচ্ছে এবং অপত্য মাতৃদেহ থেকে পুষ্টিরস গ্রহণ করে পূর্ণাঙ্গ অবস্থায় কিন্তু জন্ম নিচ্ছে, তাদের বলা হচ্ছে ভিভিপেরাস বা জরায়ুজ প্রাণী। এই টার্মগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, বাকি তোমাকে এক্সাম্পল কিন্তু তুমি অটোমেটিক্যালি কিন্তু পরীক্ষায় করতে পারবে। দেখো মানুষ প্রত্যেকেই জানো, তো
তাদের বলা হচ্ছে কিন্তু ভিভিপেরাস প্রাণী। তাহলে মানুষ কিন্তু ভিভিপেরাস প্রাণী। এবার আসছে ওভো ভিভিপেরাস। যে সকল প্রাণী নিষিক্ত ডিম্বাণু স্ত্রী প্রাণীর দেহের মধ্যে পরিস্ফুটিত হয়ে অপত্যর সৃষ্টি হয়, কিন্তু অপত্য মাতৃদেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে না এবং পরে পূর্ণাঙ্গ জীবরূপে বেরিয়ে আসে, তাদের বলা হচ্ছে ওভো ভিভিপেরাস প্রাণী। ঠিক আছে, দেহের মানে কি, ডিম্বাণুটা স্ত্রী প্রাণীর দেহের মধ্যেই কিন্তু পরিস্ফুটিত হচ্ছে, যে অপত্য সৃষ্টি হচ্ছে, কিন্তু অপত্য মাতৃদেহ থেকে কিন্তু পুষ্টিরস শোষণ করছে, সে বাইরে থেকে পুষ্টিরস শোষণ করছে। ঠিক আছে, তাদের বলা হচ্ছে ওভো ভিভিপেরাস প্রাণী। ঠিক আছে, যেমন কি হাঙর, বড়া সাপ, এই সবগুলো কিন্তু। ঠিক আছে, চন্দ্রবড়া, যেসব বড়ার যে বিভিন্ন টাইপ রয়েছে সেসব প্রাণীর দেহে কিন্তু এই প্রসেস দেখা যায়। তাহলে আমাদের প্রশ্নে বলেছে ওভিপেরাস প্রাণী কাকে বলে, তো মনে রাখবে হংস চঞ্চু হচ্ছে ওভিপেরাস প্রাণী। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে মানুষের গর্ভধারণ কাল কত দিন? 280 দিন, 310 দিন, 400 দিন এবং অপশান দিতে আছে 10 মাস 10 দিন। এটা নিশ্চয়ই প্রত্যেকেই শুনেছো, তাই তো, যে মানুষের গর্ভধারণ কাল 10 মাস 10 দিন। কিন্তু তোমরা এতদিন ধরে ভুল শুনে এসেছো, মোটেই 10 মাস 10 দিন নয়। 10 মাস 10 দিন মানে তো 310 দিন, তাই তো। কিন্তু মানুষের গড় গর্ভধারণ কাল হচ্ছে 270 থেকে 280 দিনের মধ্যে কিন্তু বিলং করে। ঠিক আছে, এই যে 280 দিন, এটা হচ্ছে 9 মাস 10 দিন। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম। বোঝা গেল প্রত্যেকের? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ। ঠিক আছে, আমি এই জন্যই কিন্তু এই প্রশ্নটা রেখেছি। প্রত্যেকে অনেকেই তোমরা কিন্তু এইটা দেখে অ্যান্সার করে দিয়ে চলে আসবে 10 মাস 10 দিন, কিন্তু না, মানুষের গর্ভধারণ কাল হচ্ছে 270 থেকে 280 দিনের মধ্যে কিন্তু বিলং করে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে মানব স্ত্রী শরীরের নিষেক নিম্নলিখিত কোন অংশে ঘটে? মানে স্ত্রী প্রজননতন্ত্রের কোন অংশে নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়? ডিম্বাশয়, জরায়ু, যোনি এবং অপশান দিতে আছে ফ্যালোপিয়ান নালিকা। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকে মনে রাখবে যেই ফ্যালোপিয়ান নালিকা বা ফ্যালোপিয়ান টিউব, এখানেই কিন্তু নিষেক প্রক্রিয়াটা সম্পন্ন হয়। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ফ্যালোপিয়ান টিউব, এখানেই কিন্তু নিষেক সম্পন্ন হয়। ঠিক আছে, যদি পরীক্ষার প্রশ্ন এরকম আসে যে স্ত্রী প্রজননতন্ত্রের কোন অংশে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটে বা পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, তখনও কিন্তু সেম অ্যান্সার হবে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালিকা। বোঝা গেল প্রত্যেকের? এবার আমরা দেখে নেব স্ত্রী জননতন্ত্রের বিভিন্ন অংশের কাজ। ঠিক আছে, তো কি কি অঙ্গ রয়েছে দেখে নাও। ডিম্বাশয়, ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, যোনি এবং বার্থলিন গ্রন্থি। ঠিক আছে, বা বাল্বোভেস্টিবিউলার গ্রন্থি। বোঝা গেল প্রত্যেকের? অনেক সময় দেখো পরীক্ষার প্রশ্ন আসে নিচের কোনটি স্ত্রী জননতন্ত্রের অঙ্গ নয় বা কোনটি স্ত্রী জননতন্ত্রের অঙ্গ। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু বারে বারে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, যে কোনটা স্ত্রী জননতন্ত্রের অংশ, কি কি বললাম? ডিম্বাশয়, এটা মুখ্য জননাঙ্গ, এবং গৌণ জননাঙ্গ হচ্ছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ু বা ইউটেরাস, যোনি বা ভেজাইনা, বার্থলিন গ্রন্থি বা ভালভো ভেস্টিবিউলার গ্রন্থি। ঠিক আছে, এবার প্রত্যেকের কি কাজ রয়েছে প্রত্যেকে এবার চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, তোমার জন্য নোট করে রেখে দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে অযৌন জনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা সম্পর্কিত নিচের কোন বাক্যটি সঠিক নয়? দেখো এখানে যে অপশান দেওয়া রয়েছে, এখানে 4টে ডেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এই 4টে ডেটার মধ্যে একটা ডেটা এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পর্কিত ভুল, মানে এখানে ভুল ডেটা দেওয়া রয়েছে। তো সেটা কোনটাই তোমার কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা এবার অপশানগুলো চেক করি। প্রথমেই বলছে গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন করে। দেখো একটু আগে যখন আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পড়লাম তখন কি পেলাম, যে এই প্রকার জনন প্রক্রিয়াতে যে গ্যামেট উৎপাদন ছাড়াই কিন্তু প্রসেসটা হচ্ছে, এবং সেটা কি হচ্ছে রেণু উৎপাদনের মাধ্যমে বা কোষ বিভাজনের মাধ্যমে জনিত্রী জীব থেকে অপত্য জীবটা সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কিন্তু গ্যামেটের কোনো ফাংশন নেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশানে, কিন্তু এখানে অপশান এতে বলছে গ্যামেট উৎপাদনের মাধ্যমে জনন কার্য সম্পন্ন হয়। তাহলে আমরা প্রথমেই ভুল পেয়ে যাচ্ছি। এই পদ্ধতিতে কারা করে? এই পদ্ধতিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়।
ঠিক আছে, কিন্তু আমাকে প্রশ্নে কি বলেছে যে অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন। তাহলে প্রথমেই কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, কারণ এই বাক্যটা কিন্তু সঠিক নয়। এবার বাকিগুলো একটু চেক করে নাও। ঠিক আছে, দেখো, এটি জননের সব থেকে প্রচলিত পদ্ধতি। ঠিক আছে, এককোষী থেকে বহুকোষী সব জীবদেহে দেখা যায়, এটাও ঠিক আছে। এবং বলছে নিম্ন শ্রেণীর জীবদেহের প্রধান জনন পদ্ধতি এই অযৌন জনন। ঠিক আছে, বাকি তিনটে ডেটাই কিন্তু ঠিক আছে, আর তোমাকে একটা ডেটাই কিন্তু ভুল বলা রয়েছে প্রশ্নে। তাহলে অপশন এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? এবার এক্সাম্পলগুলো একটু চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে উদ্ভিদের মোচনে কোন হরমোন সাহায্য করে? ইথিলিন, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন, অক্সিন এবং অপশন ডিতে রয়েছে সাইটোকাইনিন। দেখো আজকে আমার চ্যাপ্টারটা চুজই করেছে বৃদ্ধি ও জনন, তাই তো, তাই কিন্তু বৃদ্ধি থেকে প্রশ্ন রয়েছে। তো মোচনে কোন হরমোন সাহায্য করে? দেখো মোচন হচ্ছে এমন একটা জিনিস যে বার্ধক্যের কারণে উদ্ভিদের কোনো একটা পরিণত অঙ্গের ঝরে পড়া, সেটাই হচ্ছে মোচন। আর এই মোচনে সাহায্য করে অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন। ঠিক আছে, তাহলে এরা তো মোচনে সাহায্য করছে, তাহলে এই মোচনটাতে প্রতিরোধ করবে কে? না, প্রতিরোধ করছে সাইটোকাইনিন এবং অক্সিন, এই হরমোনগুলো। ঠিক আছে, তাহলে মোচনে সাহায্য করছে কারা কারা? অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন, এবং মোচনে প্রতিরোধ করছে সাইটোকাইনিন এবং অক্সিন, এই হরমোনগুলো। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান বি, অ্যাবসিসিক অ্যাসিড ও ইথিলিন। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে। দেখো একটু আগেই তোমাদের যে প্রশ্নটা বলছিলাম, কি বলছে, নিচের কোনটি পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়? শিশ্ন, ইউটেরাস, শুক্রনালী এবং অপশান ডিতে আছে টেস্টিস। তাহলে দেখো এই হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের অংশ। ঠিক আছে, তো এবার চোখ বুলিয়ে নাও। দেখো মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয়। দেখো শুক্রাশয়, এই যে এটা হচ্ছে শুক্রাশয়। এপিডিডাইমিস, দেখো এই যে হচ্ছে এপিডিডাইমিস। ঠিক আছে, ভাস ডিফারেন্স, এই দেখো এটা হচ্ছে ভাস ডিফারেন্স, পেয়েছো প্রত্যেকে খুঁজে। সেমিনাল ভেসিক্যাল, এই যে দেখে নাও সেমিনাল ভেসিক্যাল এখানটাতে। ঠিক আছে, সেমিনাল ভেসিক্যাল। প্রোস্টেট গ্রন্থি, এই দেখো প্রোস্টেট গ্রন্থি। কাউপার গ্রন্থি, এই দেখো কাউপারের গ্রন্থি। ঠিক আছে, নিক্ষেপণ নালী, ইজাকুলেটারি ডাক্ট, এটা দেখো ইজাকুলেটারি ডাক্ট। ঠিক আছে, এবার দেখে নেবো আমরা বহির্জননাঙ্গ, স্ক্রোটাম এবং পেনিস। এই দেখো এটা হচ্ছে পেনিস এবং এটা হচ্ছে স্ক্রোটাম। ঠিক আছে, এই গেল কিন্তু পুরুষ প্রজননতন্ত্রের অংশগুলো। এবার এদের কাজ কি কি রয়েছে প্রত্যেকে কিন্তু চোখ বুলিয়ে নিও, খুব সুন্দর করে তোমাদের জন্য নোটটা সাজানো রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে যে কোনটা পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? তাহলে আমরা পেনিস বা শিশ্ন পেয়েছি, শুক্রনালী পেয়েছি, টেস্টিস পেয়েছি, কিন্তু পুরুষ প্রজননতন্ত্রে তাহলে কি পাইনি হচ্ছে অপশান বি, ইউটেরাস। এটা স্ত্রী প্রজননতন্ত্রের অংশ, তাই তো, একটু আগে আমরা পড়লাম। তাহলে অপশান বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে জোড় কলম পদ্ধতিতে যে উন্নততর গাছের অংশটি জোড়া লাগানো হয় সেটা কি? দেখো জোড় কলম বা গ্রাফটিং এই পদ্ধতিতে কি হয়, একটা গাছ থাকে, সেই গাছেতে একটা উন্নত গাছের অংশকে, ঠিক আছে, কেটে নিয়ে এসে জোড়া লাগানো হয়। তো এই যে জোড় কলম পদ্ধতি, তো যে এটা ধরো উন্নত গাছটা, তো এই উন্নত গাছটাই কি বলা হয়? এটা কিন্তু পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে। স্টক, সিয়ন, কাক্ষিক মুকুল এবং অপশান ডিতে আছে এদের কোনোটিই নয়। ঠিক আছে, তো মনে রাখবে এই গ্রাফটিং বা জোড় কলমের ক্ষেত্রে দুটো ভিন্ন প্রজাতির উদ্ভিদের শাখাকে কিন্তু পরস্পর জোড়া লাগানো হয়, এবং এখানে যে উন্নততর উদ্ভিদটির উপর জোড়া, মানে উপর থেকে জোড়া লাগানো হয়, ঠিক আছে, সেটা বলা হচ্ছে সিয়ন। মানে এই যে উন্নততর উদ্ভিদটা, যে অংশটা এই যে গাছটাতে নিয়ে এসে জোড়া লাগানো হলো, ঠিক আছে, সেই উন্নততর গাছের অংশটিকেই বলা হচ্ছে কিন্তু সিয়ন। ঠিক আছে, আর এই যার উপর লাগানো হলো, মানে যার উপর জোর দেওয়া হলো, তাকে বলা হচ্ছে স্টক। তাই স্টক আর সিয়নের মধ্যে পার্থক্যটা বোঝা গেল প্রত্যেকের। ঠিক আছে, উভয় কি হচ্ছে, উভয় উদ্ভিদের এই ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামটা গৌণ বৃদ্ধি দ্বারা কিন্তু সংযোজন সৃষ্টি করছে। ঠিক আছে, যেমন আম গাছ, এইসব গাছে কিন্তু এই গ্রাফটিং বা জোড় কলম পদ্ধতি কিন্তু প্রয়োগ করা হয়। ঠিক আছে, তো মনে রাখবে ধান গাছ, ভুট্টা গাছ, এইসব একবীজপত্রী উদ্ভিদের ক্যাম্বিয়াম না থাকার জন্য এদের কিন্তু গ্রাফটিং করা সম্ভব নয়।
পরীক্ষায় এরকম প্রশ্ন চলে আসতে পারে, নিচের এই উদ্ভিদটিতে কি গ্রাফটিং করা যাবে? যে 4টে অপশান চলে এলো। যদি একবীজপত্রী হয় ধান, ভুট্টা, তাহলে কিন্তু করা যাবে না, কারণ তাদের ক্যাম্বিয়াম নেই। বোঝা গেল প্রত্যেকের? স্টক ও সিয়নের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি না, যে উন্নততর উদ্ভিদটার অংশটা নিয়ে এসে জোর দেওয়া হচ্ছে, সেই উন্নততর উদ্ভিদের অংশটিকে বলা হচ্ছে সিয়ন, এবং যার উপর জোড়া লাগানো হচ্ছে তাকে বলা হচ্ছে স্টক। ঠিক আছে, এই হলো সিয়ন এবং স্টক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি। ঠিক আছে, সিয়ন। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোনটি একলিঙ্গ ফুল? ঠিক আছে, কোনটি একলিঙ্গ ফুল? পেঁপে, সরিষা, জবা এবং অপশান ডিতে রয়েছে সূর্যমুখী। ঠিক আছে, তো একলিঙ্গ ফুল মানে কি জিনিস না, যে সমস্ত ফুলে কেবলমাত্র পুরুষ বা স্ত্রী প্রজনন অঙ্গ থাকে। ঠিক আছে, হয় পুরুষ নয় স্ত্রী, তারাই হচ্ছে একলিঙ্গ ফুল। ঠিক আছে, এদেরকে বলা হচ্ছে কিন্তু অসম্পূর্ণ ফুল। ঠিক আছে, এরা পরপরাগণের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করে। বোঝা গেল? আর উভয়লিঙ্গ ফুল কাদের বলবো? যেসব ফুলে পুরুষ এবং স্ত্রী উভয় প্রজনন অঙ্গই কিন্তু একসাথে থাকছে, তাদের কি বলবো আমরা? উভয়লিঙ্গ ফুল। এবং এরা কিন্তু স্বপরাগযোগ করে। ঠিক আছে, কারণ এদের মধ্যেই কিন্তু পুং এবং স্ত্রী উভয় জননাঙ্গই কিন্তু উপস্থিত। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব এবার কিছু উভয়লিঙ্গ উদ্ভিদের উদাহরণ। জবা, বেগুন, মটর, টিউলিপ, সূর্যমুখী, লিলি, এগুলো। ঠিক আছে, এরা হচ্ছে উভয়লিঙ্গ উদ্ভিদ। উভয়লিঙ্গ প্রাণী কি রয়েছে? কেঁচো এবং ফিতাকৃমি। একলিঙ্গ প্রাণী কি রয়েছে? মাছ, ব্যাঙ, পাখি। ঠিক আছে, এবং একলিঙ্গ উদ্ভিদ কি রয়েছে? পেঁপে, তাল, ভুট্টা, তরমুজ। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? নিচের কোনটি একলিঙ্গ ফুল? অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকে কিন্তু এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে জীবনের সময়কালে যখন শরীরে পরিবর্তন ঘটে, যা প্রজনন পরিপক্কতার দিকে পরিচালিত করে, তাকে কি বলে? পরিপক্কতা, বয়ঃসন্ধিকাল, ক্লোনিং এবং অপশান দিতে আছে বিকাশমান। ঠিক আছে, তো মনে রাখবে মানুষের বিকাশের মোট 5টি দশা দেখা যায়। ঠিক আছে, কি কি? প্রথমে সদ্যজাত অবস্থা, মানে প্রসব থেকে প্রথম মাস। শৈশব অবস্থায় হচ্ছে 10 বছর বয়স অবধি সময়কাল। বয়ঃসন্ধি হচ্ছে 10 বছর থেকে 19 বছর বয়স অবধি। পরিণত হচ্ছে 19 থেকে 60 বছর অবধি, এবং তারপর বার্ধক্য বা অন্তিম দশা হচ্ছে 60 বছরের পরে। ঠিক আছে, তাহলে দেখো এই যে বড় হওয়া, এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো জীবনের যে সময়কালটাতে শরীরের পরিবর্তনটা ঘটে এবং যেটা প্রজনন পরিপক্কতার দিকে নিয়ে যায়, সেই সময়টাকেই বলা হচ্ছে কিন্তু বয়ঃসন্ধিকাল। মানে অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? যেটা কিন্তু 10 বছর থেকে 19 বছর বয়স অবধি কিন্তু চলে এই বয়ঃসন্ধিকাল পর্যায়ে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্ন বলছে স্ত্রী লোকের ঋতুচক্র বন্ধ হয়ে গেলে যে দশা শুরু হয় তাকে কি বলে? মেনার্কি, মেনোপজ, স্পার্মিওজেনেসিস এবং অপশান দিতে আছে এদের কোনোটিই নয়। ঠিক আছে, তো মনে রাখবে যে দশাতে স্ত্রী দেহে ঋতুচক্র বন্ধ হয়ে যায় সেই দশাকে বলা হচ্ছে মেনার্কি, মেনোপজ। ঋতুচক্র বন্ধ হয়ে যায় বলেছে, ঠিক আছে, সেই দশাকে বলা হবে মেনোপজ। আর মেনার্কি কী জিনিস? মেনার্কি হচ্ছে যখন স্ত্রীলোকের প্রথম ঋতুচক্র শুরু হয় সেই দশাকে বলা হচ্ছে মেনার্কি। এটা 12 থেকে 14 বছর বয়সে শুরু হয়, এবং এই মেনোপজ দশা এটা কিন্তু 45 থেকে 55 বছরের মধ্যে কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, তাহলে বন্ধ হয়ে যাওয়া এই দশাটাকে বলা হচ্ছে মেনোপজ, এবং শুরু হওয়া এটাকে বলা হচ্ছে মেনার্কি। বোঝা গেল প্রত্যেকের? মেনার্কি আর মেনোপজ কি জিনিস? চলো পরের প্রশ্নে। বলছে সব থেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণ কাল কোন প্রাণীর দেহে দেখা যায়? ঠিক আছে, মানে জেস্টেশন পিরিয়ড, ইংলিশ টার্মটা জেনে রাখবে ভালো করে। জেস্টেশন পিরিয়ড। তো কোন প্রাণীর সব থেকে দীর্ঘস্থায়ী এই জেস্টেশন পিরিয়ড বা গর্ভধারণ কাল? হাতি, নীলতিমি, জিরাফ এবং অপশান দিতে আছে ইঁদুর। তো মনে রাখবে সব থেকে দীর্ঘস্থায়ী গর্ভধারণ কাল যেটা হচ্ছে হাতি, কতদিন? 22 মাস। ঠিক আছে, এবং এই প্রসঙ্গে মনে রাখবে স্বল্পস্থায়ী হচ্ছে 20 থেকে 22 দিন কোন প্রাণীর দেখা যায়? ইঁদুরের। ঠিক আছে, এবার দেখো জিরাফের গর্ভধারণ কাল হচ্ছে 15 মাস, এবং নীল তিমির গর্ভধারণ কাল হচ্ছে 10 থেকে 12 মাস। ঠিক আছে, আর মানুষের কত বললাম? 280 দিন।
ঠিক আছে, তাহলে প্রশ্নে কি বলেছে সব থেকে দীর্ঘস্থায়ী, তাহলে কি হবে অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। বলছে মূত্রের মধ্যে কোন হরমোন উপস্থিত থাকলে সেটা প্রেগনেন্সিকে নিশ্চিত করে? এইচসিজি, এলএইচ, টেস্টোস্টেরন এবং অপশান ডিতে আছে ইস্ট্রোজেন। তাহলে মনে রাখবে যে যদি মূত্রের মধ্যে এইচসিজি বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন এই হরমোন উপস্থিত থাকে, সেটা কিন্তু প্রেগনেন্সিকে নিশ্চিত করবে। এই হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? প্লাসেন্টা বা অমরা থেকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে পুরুষ দেহে শুক্রনালী কেটে বাদ দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে কি বলে? ঠিক আছে, ভ্যাসেকটমি, টিউবেকটমি, হিস্টেরেকটমি এবং অপশান ডিতে আছে ক্যাস্ট্রেশন। ঠিক আছে, তো মনে রাখবে এই যে শুক্রনালী কেটে বাদ দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতি মানে বন্ধাত্মকরণ করার পদ্ধতি, ঠিক আছে, এটা পুরুষ দেহেই কিন্তু সম্ভব, সেটা হচ্ছে ভ্যাসেকটমি। ঠিক আছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হচ্ছে ভ্যাসেকটমি। আর যদি স্ত্রী দেহের ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে বন্ধাত্মকরণ করা হয় তখন সেই পদ্ধতিকে বলা হচ্ছে টিউবেকটমি। যদি ইউটেরাসটাকে কেটে করা হয় তখন হয়ে যাবে হিস্টেরেকটমি। ঠিক আছে, এই তিনটে পদ্ধতি কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। শুধুমাত্র মনে রাখবে ভ্যাসেকটমি এটা শুধুমাত্র পুরুষ দেহেই সম্ভব, আর টিউবেকটমি এবং হিস্টেরেকটমি এই দুটো কিন্তু স্ত্রী দেহে সম্ভব। তো টিউবেকটমি হবে যখন ফ্যালোপিয়ান টিউবটাকে আমি কেটে দেব, তখন টিউবেকটমি। ঠিক আছে, এই যে ফ্যালোপিয়ান টিউব, ঠিক আছে, এটা থেকে মনে রাখবে যে টিউব থেকে টিউবেকটমি। আর ইউটেরাস তাহলে আরেকটা রইল পরে হিস্টেরেকটমি, তো সেটা মনে রাখবে ইউটেরাস। ঠিক আছে, তাহলে গোলাবে না আর পরীক্ষাতে। ফ্যালোপিয়ান টিউব কেটে বন্ধাত্মকরণ পদ্ধতিকে বলা হবে টিউবেকটমি, যেহেতু ফ্যালোপিয়ান টিউবে টিউব রয়েছে, টিউব থেকে টিউবেকটমি। আর যদি ইউটেরাস কেটে বন্ধাত্মকরণ করা হয় তখন হয়ে যাবে হিস্টেরেকটমি। আর পুরুষদের একটাই প্রসেস রয়েছে, সেটা হচ্ছে ভ্যাসেকটমি। ঠিক আছে, আর ক্যাস্ট্রেশন হচ্ছে স্ক্রোটামগুলোকে, ঠিক আছে, মানে যে টেস্টিসগুলোকে অকেজো করে দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাস্ট্রেশন পদ্ধতি। এগুলো কিন্তু কম বয়সে করা হয়, প্রাণীদের বেশি প্রচলন রয়েছে এই ক্যাস্ট্রেশন পদ্ধতিটা। ঠিক আছে, তাহলে পুরুষদের শুক্রনালী কেটে বাদ দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে কি বলবো? ভ্যাসেকটমি। চলো নেক্সট প্রশ্নে। বলছে শুক্রাশয়ের অ্যাক্রোজোমে কোন উৎসেচক উপস্থিত থাকে? হায়ালিউরোনিজেজ, পেপসিন, লাইপেজ এবং অপশান ডিতে আছে মল্টেজ। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই উৎসেচকগুলো যখন এই পুষ্টি পরিপাক চ্যাপ্টারটা পড়িয়েছিলাম তখন কিন্তু পরিচিত। তো মনে রাখবে শুক্রাশয়ের অ্যাক্রোজোমে কিন্তু এই যে অ্যাক্রোজোম এই অংশটা, এই অ্যাক্রোজোমে কিন্তু হায়ালিউরোনিজেজ এই যে উৎসেচক রয়েছে এই এনজাইমটা কিন্তু উপস্থিত থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে যে পদ্ধতিতে শুক্রাণু তৈরি হয় সেই পদ্ধতিকে কি বলে? মানে শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? স্পারমাটোজেনেসিস, পার্থেনোজেনেসিস, উজেনেসিস এবং অপশান ডিতে আছে এদের সবকটি। ঠিক আছে, তো মনে রাখবে শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে স্পারমাটোজেনেসিস। ঠিক আছে, অপশান এ হবে সঠিক উত্তর। তাহলে উজেনেসিস কাকে বলবো? উজেনেসিস হচ্ছে যে পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হয় সেই পদ্ধতিকে বলা হচ্ছে উজেনেসিস। আর পার্থেনোজেনেসিস কি? পার্থেনোজেনেসিস বা অপুংজনি, একটু আগে আমরা পড়েছিলাম না, এই অপুংজনি কি বললাম? এই অপুংজনি হচ্ছে নিষেক ছাড়াই, ঠিক আছে, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি কিন্তু অপত্য তৈরি হচ্ছে, এটাই হচ্ছে পার্থেনোজেনেসিস। আর আরেকটা জিনিস মনে রাখবে যে ডিম্বাণু যে ম্যাচিওর হচ্ছে, ঠিক আছে, এই ম্যাচিওর হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ওভুলেশন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধিটা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? মনে রাখবে অক্সানোমিটার, এই যন্ত্রের সাহায্যে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। পাইরোমিটার কি করা হয়? উচ্চ উষ্ণতা, তাই তো। ফ্যাডোমিটার কি করা হয়? সমুদ্রের গভীরতা। এবার তোমরা আমাকে কমেন্ট করে প্রত্যেকে জানাবে অ্যামিটার এটা কি কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি কিন্তু ভৌত বিজ্ঞানের বিভিন্ন ভৌত রাশির পরিমাপ একক এই চ্যাপ্টারটা পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তো যারা ওই ক্লাসটা করে তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না।
ঠিক আছে, যারা করোনি তারা একবার দেখে নিও, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অ্যামিটার কোন কাজে ব্যবহার করা হয়? ঠিক আছে, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানিও। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি একটি উভলিঙ্গ প্রাণী? মানে যে প্রাণীর দেহে একাধারে পুং জননাঙ্গ উপস্থিত এবং স্ত্রী জননাঙ্গ উপস্থিত, তাকেই বলবো উভলিঙ্গ প্রাণী। কেঁচো, মাছ, ব্যাঙ এবং অপশান ডিতে আছে পাখি। তো উভলিঙ্গ প্রাণী কারা কারা? কেঁচো এবং ফিতাকৃমি অপশানে হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বাকি যে অপশান যেগুলো রয়েছে মাছ, ব্যাঙ, পাখি, এগুলো কোন ধরনের প্রাণী? এরা হচ্ছে একলিঙ্গ প্রাণী। ঠিক আছে, এবং বাকি যে এক্সাম্পলগুলো রয়েছে এবার চোখ বুলিয়ে নিও। চলো পরের প্রশ্নে। বলছে শুক্রাণুর কোন অংশকে এনার্জি সেন্টার অফ স্পার্ম বলা হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এবং খুবই মডারেট প্রশ্ন। শুক্রাণুর কোন অংশকে আমি এনার্জি সেন্টার অফ স্পার্ম বলবো? অ্যাক্রোজোম, মিডিল পিস, মস্তিষ্ক এবং অপশান দিতে আছে লেজ। তো দেখো এই যে এই অংশটা, ছবিটা তোমাদের জুম করলে ভালো বুঝতে পারবে। এই যে দেখো এই অংশটা কিন্তু হচ্ছে হেড। ঠিক আছে, আর এখান থেকে এই যে অংশটা এটা হচ্ছে মিডিল পিস বা মিড পিস, আর বাকি অংশটা হচ্ছে লেজ। ঠিক আছে, তিনটে অংশ নিয়ে কিন্তু শুক্রাণু গঠিত। কি কি বললাম? একটা হচ্ছে হেড, একটা হচ্ছে মিড পিস বা মিডিল পিস, আর একটা হচ্ছে টেল। ঠিক আছে, এই তিনটে অংশ নিয়ে কিন্তু শুক্রাণু গঠিত। এবার প্রশ্নে আমাকে কি বলেছে? প্রশ্নে আমাকে বলেছে দেখো যে শুক্রাণুর কোন অংশকে এনার্জি সেন্টার অফ স্পার্ম বলা হয়। ঠিক আছে, তো মনে রাখবে শুক্রাণুর মিডিল পিস বা মিড পিস যেটা রয়েছে তাকেই বলা হচ্ছে এনার্জি সেন্টার অফ স্পার্ম। ঠিক আছে, কেন বলা হচ্ছে না এখানেতে প্রচুর মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে। ঠিক আছে, সেই জন্যই এটাকে এনার্জি সেন্টার বলা হচ্ছে। তো মাইটোকন্ড্রিয়া কী নামে পরিচিত? কমেন্ট করে প্রত্যেকে জানিও। ঠিক আছে, প্রত্যেক কমেন্ট করে জানিও। আর মনে রাখবে এই শুক্রাণুর সাহায্যে কিন্তু এই লেজের সাহায্যে কিন্তু শুক্রাণু এক জায়গা থেকে কিন্তু অপর জায়গায় গমন করে। ঠিক আছে, মানে শুক্রাণুর যে লেজটা রয়েছে এটা কিন্তু গমনে সাহায্য করে। আর যে অ্যাক্রোজম একটু আগে পড়লাম, এই অ্যাক্রোজম কিন্তু শুক্রাণুর মস্তিষ্কে থাকে। এই যে এই অংশটা দেখো এখানে কিন্তু অ্যাক্রোজম রয়েছে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে পুং জননতন্ত্রের কোন অংশে শুক্রাণু গঠন হয়? ঠিক আছে, তো মনে রাখবে শুক্রাণু গঠিত হয় কিন্তু সেমিনিফেরাস টিউবিউলে। ঠিক আছে, এখানে কিন্তু শুক্রাণু গঠিত হয় এবং এই শুক্রাণুগুলো গঠিত হয়ে কোথায় সঞ্চিত হয়ে থাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন মনে রাখবে সেটা হচ্ছে এপিডিডাইডিস। এবং শুক্রাণুগুলো পুষ্টি সংগ্রহ করে সার্টোলি কোষের মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, পরীক্ষার জন্য আমি তোমাদের বলে দিলাম। শুক্রাণু গঠিত হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রের সেমিনিফেরাস টিউবিউলে, মানে অপশন এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। যদি পরীক্ষায় প্রশ্ন আসে শুক্রাণুগুলো কোথায় সঞ্চিত থাকে? এপিডিডাইডিসে। ঠিক আছে, এবং যদি বলে শুক্রাণুগুলো কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে, মনে রাখবে সার্টোলি কোষের মাধ্যমে। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে ভ্রূণ বা জাইগোটিক মানে যে জাইগোটটা সেটাকে মায়ের শরীরের প্রজননতন্ত্রের কোন অংশে রোপণ করা হয়? ঠিক আছে, যে টেস্ট টিউব বেবি, আমরা তো অনেকে শুনেছি টেস্ট টিউব বেবি। তো এই টেস্ট টিউব বেবিতে কি বলছে যে ভ্রূণটা, সে ভ্রূণটা মানে কি দেখো টেস্ট টিউবের মধ্যে তো ভ্রূণটা তৈরি করা হচ্ছে, তো সেই ভ্রূণটাকে ওই স্ত্রী দেহের প্রজননতন্ত্রের কোন অংশে ইমপ্ল্যান্ট করা হচ্ছে এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। সেমিনিফেরাস টিউবিউল, ফ্যালোপিয়ান টিউবিউ, ইউটেরাস এবং অপশান ডিতে আছে এপিডিডাইডিস। তো মনে রাখবে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কি হয়? টেস্ট টিউব বেবির ক্ষেত্রে কিন্তু ফার্টিলাইজেশনটা মানে নিষেকটা কিন্তু সম্পন্ন হচ্ছে টেস্ট টিউবেই। ঠিক আছে, তো টেস্ট টিউবের মধ্যে নিষেকটা সম্পন্ন হচ্ছে এবং এই যে 32টা কোষ বিশিষ্ট জাইগোট, কতগুলো বললাম? 32টা কোষ বিশিষ্ট। ঠিক আছে, এই 32টা কোষ বিশিষ্ট এই ভ্রূণ বা জাইগোটটিকে কিন্তু ইউটেরাসে, ঠিক আছে, মায়েদের শরীরে যে ইউটেরাস রয়েছে সেই ইউটেরাসে কিন্তু ইমপ্ল্যান্ট করা হচ্ছে। ঠিক আছে, জাইগোটটাকে। তাহলে প্রশ্নে কিন্তু ওটাই জানতে চাওয়া হয়েছে যে কোন অংশে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। মনে রাখবো অপশন এ হবে, সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, ইউটেরাস। বোঝা গেল প্রত্যেকে কি বলতে চাইলাম? দেখো টেস্ট টিউব বেবি মানে তো টেস্ট টিউবের মধ্যে কিন্তু ফার্টিলাইজেশনটা সম্পন্ন হবে। এবার ওই যে 32টা কোষ বিশিষ্ট ভ্রূণ বা জাইগোটটিকে ওখান থেকে কিন্তু সেটা সরাসরি
ওই মায়ের ইউটেরাসে কিন্তু ইমপ্ল্যান্ট করা হচ্ছে। এটা হচ্ছে টেস্ট টু বেবির প্রসেস। ঠিক আছে, তো সেই কোন অঙ্গটা কিন্তু পরীক্ষায় অনেক সময় প্রশ্নে জানতে চাওয়া হয়, তো মনে রাখবে সেটা হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, তো এবার মনে রাখবে এই প্রসঙ্গে বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছে লুইস ব্রাউন, যেটা বিজ্ঞানী রবার্ট এডওয়ার্ড 1978 সালে করেছিল। এবং ভারতের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, মনে রাখবে দুর্গা, যার ভালো নাম হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল, যে ডক্টর সুভাষ মুখার্জির দ্বারা কিন্তু 1978 সালে হয়েছিল। ঠিক আছে, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি বললে লুইস ব্রাউন, ভারতের প্রথম বললে কানুপ্রিয়া আগরওয়াল। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। বলছে ডিম্বাণুর জীবনকাল মানে লাইফ স্প্যান কত দিন? 12 দিন, 12 থেকে 14 ঘন্টা, 27 দিন এবং অপশান ডিতে আছে 5 দিন। তাহলে ডিম্বাণুর লাইফ স্প্যান হচ্ছে কতক্ষণ? 12 থেকে 24 ঘন্টা। অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, আর মনে রাখবে এই প্রসঙ্গে একটা শুক্রাণু কিন্তু মহিলা দেহে 5 দিন যাবৎ কিন্তু বেঁচে থাকতে পারে। কতদিন বললাম? 5 দিন। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে মৌখিক গর্ভনিরোধক হিসাবে যে হরমোনটি ব্যবহৃত হয়, যে ওরাল কন্ট্রাসেপটিভ পিলগুলো বাজারে বিক্রি হয়, তাতে কোন হরমোন ব্যবহার করা হয়? কর্টিসল, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এবং অপশান ডিতে আছে অ্যালডোস্টেরন। তো সঠিক উত্তর কী হবে? অপশান বি, প্রোজেস্টেরন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোনটি উদ্ভিদের জনন অঙ্গ? পাতা, কাণ্ড, মূল, ফুল। এই চারটের মধ্যে কোনটি উদ্ভিদের জনন অঙ্গ? মনে রাখবে অপশান ডি, ফুল। ঠিক আছে, ফুলই হচ্ছে উদ্ভিদের জনন অঙ্গ। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বলছে একটি গাছের গুঁড়ির প্রস্থচ্ছেদে 50টি বলয় দেখা গেল। বলয় মানে বর্ষ বলয়, অ্যানুয়াল রিং, ANNUAL, অ্যানুয়াল রিং। ঠিক আছে, তাহলে গাছটির বয়স কত হবে? বলছে একটি গাছের গুঁড়ির প্রস্থচ্ছেদে 50টি বলয় দেখা দিল, তাহলে গাছটির বয়স কত হবে? 50 মাস, 5 বছর, 25 বছর এবং অপশান ডিতে আছে 50 বছর। তো মনে রাখবে এই গাছের বয়স নির্ণয় করা হচ্ছে কিন্তু বৃদ্ধি বলয় বা বর্ষ বলয়ের সংখ্যাকে গণনা করে। যে গাছে যতগুলো অ্যানুয়াল রিং দেখা যাবে সেই গাছের বয়স কিন্তু তত হবে। ঠিক আছে, তোমাকে পরীক্ষায় কিন্তু প্রশ্নে বলে দেবে যে একটা গাছের গুঁড়ির প্রস্থচ্ছেদে আমি 10টা কি 20টা কি 50টা বর্ষ বলয় দেখতে পেয়েছি বা গণনা করতে পেরেছি, তাহলে সেই গাছটির বয়স কত হবে? মনে রাখবে সেই গাছটির বয়স হয়ে যাবে তত বছর। যতগুলো অ্যানুয়াল রিং দেখা যাবে তত বছর কিন্তু গাছটির বয়স হবে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের যে গাছটির বয়স হবে 50 বছর। ঠিক আছে, আর বয়স নির্ণয় এই যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি। কি বললাম? ডেন্ড্রোক্রোনোলজি। ঠিক আছে, চলো পরের প্রশ্নে কি রয়েছে দেখে নিই। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। বলছে হাইড্রার অযৌন জননাঙ্গ কোনটি? গেমা, কোরক, বানিডিয়া এবং অপশান দিতে আছে এদের কোনোটিই নয়। দেখো হাইড্রার দেহে কিন্তু এক্সটার্নাল বাডিং বা বহিঃকোরকোদ্গম দেখা যায়, তো এর জননাঙ্গ হচ্ছে কোরক। ঠিক আছে, অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। এর জননাঙ্গ হচ্ছে কোরক এবং এই যে প্রসেসে জনন কার্য সম্পন্ন করে সেটা হচ্ছে এক্সটার্নাল বাডিং বা বহিঃকোরকোদ্গম। ঠিক আছে, বোঝা গিয়েছে প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের ANM JNM এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচে কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে এই বিষয়ে অবগত হয়েই গিয়েছো যে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট কিন্তু জানানো হয়েছে কত তারিখে? 14/7, তাই তো 2024। তো এই তারিখে কিন্তু তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট অ্যানাউন্স করা হয়েছে। তো এই তারিখকে আমরা লক্ষ্য করি তোমাদের কিন্তু তৃতীয় ব্যাচে আমরা অ্যাডমিশন শুরু করে দিয়েছি, যেই ব্যাচের কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1199 টাকা। ঠিক আছে, পুরো কোর্সের ডিটেলস কিন্তু আমি এই চ্যানেলে কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ওখানে তোমরা ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, এই ব্যাচের কী কী ফিচার্স রয়েছে। ঠিক আছে, শুধু এটুকু জেনে রাখো, ব্যাচের কোর্স ফি কিন্তু 1199 টাকা। ঠিক আছে, আর যারা এই ভিডিওটা দেখছো তারা এই নাম্বারে কিন্তু কল করে নিতেও পারো। ঠিক আছে, এই নাম্বারে আমাকে কল করে নেবে যদি কোনো কিছু ডিটেলসে জানার থাকে। তাছাড়া ওই গ্রুপে জয়েন হলেও তোমরা কিন্তু জেনে যাবে। ঠিক আছে, তাহলে আজকের এই সেশন যদি
তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।